আজ আমি আপনাদের সাথে পরিচয় করতে যাচ্ছি এমনই এক প্রাচীন স্থাপনার, যা প্রাচীন স্থাপত্যকলার এক দৃষ্টিনন্দন নিদর্শন, যেটি প্রায় ৩০০ বছর প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের সৌন্দর্যে মণ্ডিত রাজবাড়ি, যা পূর্বে দীঘাপতি রাজবাড়ি এবং বর্তমানে উত্তরা গণভবন নামে আজও সেই ইতিহাস বহন করছে। নাটোর শহর থেকে ৩ কিলোমিটার উত্তরে এক মনোরম পরিবেশে অবস্থিত এই ইতিহাসখ্যাত মহারাজদের বাসস্থান তথা দীঘাপতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন। এটিকে উত্তরাঞ্চলের গভর্নমেন্ট হাউস বলা হয়ে থাকে। চারদিকে মনোরম লেক, সুউচ্চ প্রাচীর পরিবেষ্টিত ছোট বড় ১২টি কারুকার্য খচিত ও দৃষ্টিনন্দিত ভবন নিয়ে এই রাজবাড়ি ৪১.৫১ একর জমির উপর অবস্থিত। অভ্যন্তরে রয়েছে ইতালি থেকে সংগৃহীত মনোরম ভাস্কর্যে সজ্জিত বাগান। সেখানে রয়েছে বিরল প্রজাতির নানা উদ্ভিদ। নাটোরের রানী ভবানী তার নায়েব দয়ারামের উপর সন্তুষ্ট হয়ে তাকে দীঘাপতিয়া পরগনা উপহার দেয়। ১৯৪৭ সালে তৎকালীন পাকিস্তান সরকার জমিদারি প্রথা বিলুপ্ত করার পর ১৯৫২ সালে দীঘাপতিয়ার শেষ রাজা প্রতিনাথ রায় সপরিবারে রাজপ্রাসাদ ত্যাগ করেন। পরবর্তীতে ১৯৬৫ সাল পর্যন্ত রাজপ্রাসাদটি পরিত্যক্ত থাকে। তারপর ১৯৬৬ সালে তৎকালীন সরকার নিজের নিয়ন্ত্রণে নেয় এবং সরকারি গণভবন হিসাবে সংস্কার করেন। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হবার পর যখন বঙ্গবন্ধু স্বদেশে ফিরে আসেন এবং এই সোনার বাংলাকে নিজের হাতে সাজানো শুরু করেন, ঠিক তখনই ১৯৭২ সালের ৯ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীঘাপতিয়া রাজবাড়িকে উত্তরা গণভবন নামকরণ করেন। বাংলার রাজা জমিদারদের মধ্যে দীঘাপতিয়া রাজবংশ একটি উল্লেখযোগ্য স্থান অধিকার করে আছে। দয়ারাম রায় এই বংশের প্রতিষ্ঠাতা। ১৬৮০ সালে নাটোরের কলম গ্রামের তিলি পরিবারে তার জন্ম হয়। তার পিতার নাম নরসিংহ রায়। নাটোরের রাজবংশের প্রতিষ্ঠাতা রামজীবন যখন পুঠিয়ার রাজা দর্পনারায়ণের অধীনে চাকরি করতেন, সে সময় তিনি কাজের সূত্রে চলনবিল এলাকায় পৌঁছান। রামজীবন যখন দর্পনারায়ণের অধীনে সাধারণ এক কর্মচারী, তখন দয়ারাম তার মাসিক ৮ আনা বেতনের চাকরি করতেন। পরবর্তীতে সামান্য লেখাপড়ার টাকা জমা খরচ রাখার মতো যোগ্যতা অর্জন করলে ৮ আনার পরিবর্তে ৫ টাকা বেতনের মোহরি নিযুক্ত করেন। পুঠিয়ার রাজা দর্পনারায়ণের স্নেহ ভালোবাসা এবং বাংলার নবাব দেওয়ান মুর্শিদ কুলি খানের নেক নজর সবকিছু মিলিয়ে রামজীবন জমিদারি লাভ করে এবং তার ভাগ্য খুলতে থাকে। রাজা রামজীবন তাকে অত্যন্ত বিশ্বাস করতেন এবং ভালোবাসতেন। রাজা সীতারাম রায়ের পতনের পর দয়ারাম রায় নাটোরের রাজ্যের একজন পরাক্রমশীল ব্যক্তিতে পরিণত হয়। সীতারাম বিদ্রোহী হলে মুর্শিদ কুলি খাঁ এবং দয়ারাম মিলে তাকে পরাজিত করে কারাগারে বন্দী করে রাখেন। এতে দয়ারামের প্রভাব আরও বেড়ে যায় এবং তিনি রাই রাইয়া খেতাবে ভূষিত হন। সীতারামকে পরাজিত করে দয়ারাম যে মূল্যবান সম্পদ লাভ করেন, সুতো কৃষ্ণজির মূর্তি ছাড়া সবকিছুই রামজীবনের হাতে তুলে দেন। রামজীবন খুশি হয়ে সেই মূর্তি স্থাপনার জন্য তাকে পুরস্কার স্বরূপ দীঘাপতিয়ার ১ খণ্ড জমি দান করেন। এভাবেই দীঘাপতিয়া রাজবংশের গোড়াপত্তন হয় ১৭০৭ সালে। এই প্রাসাদ থেকে হারিয়ে যাওয়া রাজা রানীর ব্যবহৃত ঐতিহাসিক দ্রব্য সামগ্রী উদ্ধার করে সংরক্ষণ করার জন্য ২০১৮ সালের ৯ মার্চ উত্তরা গণভবন সংগ্রহশালা নির্মাণ করা হয়। এই সংগ্রহশালায় রাজার আমলে অন্তত শতাধিক জিনিসপত্র স্থান পেয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, হয়তো আপনাদের উত্তরা গণভবনের ইতিহাস সম্বন্ধে কিছুটা ধারণা দিতে পেরেছি। আমাদের বেশি বেশি ইতিহাস জানার প্রয়োজন, কেননা যে ব্যক্তি ইতিহাস সম্পর্কে যত বেশি জানে, সেই ব্যক্তি ভবিষ্যতের জন্য তত বেশি প্রস্তুত। আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।